এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আজকে আমরা পঞ্চম শ্রেণীর 63 পৃষ্ঠার মধ্যে যে অঙ্কগুলো রয়েছে এগুলোকে সবচেয়ে সহজ নিয়মে কিভাবে করে সমাধান করা যায় এই বিষয়টি শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, আমরা যদি 63 পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে অনুশীলনী 6 খ। দেখো, 1 নম্বরে বলা হয়েছে হিসাব করো। আমরা কিন্তু এখানে অনেকগুলো ভগ্নাংশের গুণ অঙ্ক দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এখান থেকে কিছু কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি। যেমন 1 নম্বর যে অঙ্কটি রয়েছে এখানে বলা হয়েছে 3 এর 2 গুণ 4। তাহলে এই অঙ্কটিকে যদি আমরা শুরুতে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা কিন্তু এখানে লিখে নিয়েছি। দেখো, 1 বলা হয়েছে 3 এর 2 গুণ 4। তাহলে এই গুণ অঙ্কটিকে আমরা কীভাবে করে সমাধান করতে পারি? দেখো, আমরা কিন্তু শুরুতে এখানে একটি ভগ্নাংশ দেখতে পাচ্ছি, মানে এর নিচেও একটি সংখ্যা রয়েছে, উপরেও একটি সংখ্যা রয়েছে, কিন্তু পাশে যে সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? এর নিচেও কিছু নেই, উপরেও কিছু নেই। তাহলে এখন আমরা এটিকে কীভাবে করে গুণ করতে পারি? বন্ধুরা, আমরা কিন্তু এর আগেও শিখেছি যে কোনো পূর্ণ সংখ্যাকে কিন্তু আমরা খুব সহজেই ভগ্নাংশে পরিণত করতে পারি, তাই না? কীভাবে করে ওকে আমরা ভগ্নাংশ তৈরি করতে পারি? দেখো, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে মনে মনে একটি 1 আমরা কিন্তু চাইলে ধরে নিতে পারি। দেখো, যদি আমরা নিচে একটি 1 ধরে নিই তাহলে এখন হয়ে গেল 1 এর 4। তার মানে এই নিচে রয়েছে 1, উপরে রয়েছে 4। এখন কিন্তু আমরা এটিকে খুব সহজেই গুণ করতে পারবো, তাই না? আমরা কি করব? নিচের লাইনে একটি সমান সমান চিহ্ন দেবো। এখন আমরা জানি গুণের ক্ষেত্রে উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা গুণ করতে হয়, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে উপরে কি রয়েছে? আমরা একটি দাগ দিয়ে উপরে দেখতে পাচ্ছি রয়েছে 2 এবং রয়েছে 4। আমরা লিখব 2 গুণ 4, এবং নিচে রয়েছে 3 এবং রয়েছে 1। আমরা লিখব 3 গুণ 1। আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এখন আমরা নিচের লাইনে এসে আরও একটি সমান সমান চিহ্ন দিই। এখন আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা গুণ করব এবং এই নিচের দুটি সংখ্যাকে কিন্তু আমরা গুণ করব। দেখো, উপরে রয়েছে 2 গুণ 4। আমরা 2 এবং 4কে গুণ করলে হয় 4 2 8। তাহলে উপরে লিখে দেবো আমরা 8। নিচে বলা হয়েছে 3 গুণ 1, অর্থাৎ 3-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 3 1 3। আমরা লিখে দেবো 3। এখন দেখো, আমরা কিন্তু পাচ্ছি 3 এর 8। এই যে 3 এর 8 পাচ্ছি, এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো, আবার 3কেও ভাগ করতে পারবো। ঠিক আছে? এমন যদি কোনো সংখ্যা থাকে তাহলে কিন্তু সেই সংখ্যা দ্বারা আমরা উপরে এবং নিচে দুটি সংখ্যাকে ভাগ করব, মানে কাটাকাটি করব। আর যদি ভাগ না যায় তাহলে এইভাবে করেই আমরা রেখে দিব। দেখো তো, এমন কোনো সংখ্যা রয়েছে যে সংখ্যা দ্বারা আমরা 8কেও ভাগ করতে পারবো, আবার 3কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 3 এর যে 8 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো, আমরা কিন্তু খুবই সহজে এই অঙ্কটিকে সমাধান করে ফেললাম। এরপরে যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, বন্ধুরা, আমরা 1 নম্বর অঙ্কটি যেভাবে করে সমাধান করেছি 2 3 4, এই 3টি অঙ্ক কিন্তু আমাদের ঠিক একই রকম নিয়মেই সমাধান করতে হবে। ঠিক আছে? এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে ঠিক একই রকম নিয়ম অনুসরণ করে এই বাকি 3টি অঙ্ক তোমরা সমাধান করবে। ঠিক আছে? এরপরে দেখো, যদি আমরা 5 নম্বর অঙ্কটির কাছে চলে যাই, দেখো এটি যেহেতু একটু আলাদা রকমের, যার কারণে 5 নম্বর অঙ্কটিকে যদি আমরা একটু সমাধান করার চেষ্টা করি, এখানে 5 নম্বরে বলা হয়েছে 7 এর 5 গুণ 7 এর 2। আমরা কি করব? উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যাকে সঙ্গে নিচের সংখ্যাকে কিন্তু গুণ করব, তাই না? আমরা একটু সমান সমান চিহ্ন দেবো এবং একটি দাগ দেবো এভাবে বড় করে। এবারে উপরে রয়েছে 5 এবং এখানে রয়েছে 2। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব 5 গুণ 2, এবং নিচে রয়েছে 7, এখানেও রয়েছে 7। আমরা লিখব হচ্ছে 7 গুণ 7, তাই না? আচ্ছা, দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এবারে আমরা সরাসরি চলে যাব নিচের লাইনে। নিচের লাইনে এসে আমরা কি করব? এই দুটিকে গুণ করে যা পাবো সেটিকে কিন্তু উপরে আমরা লিখে দেব। দেখো, উপরে রয়েছে 5 গুণ 2, অর্থাৎ 5 এবং 2কে গুণ করলে হয় 5 2 10। আমরা উপরে লিখে দেব 10। নিচে বলা হয়েছে 7 গুণ 7, অর্থাৎ 7-এর সঙ্গে 7কে গুণ করলে হয় 7 7 49। আমরা লিখে দেব 49। এখন দেখো, আমরা উপরে পাচ্ছি হচ্ছে 10, নিচে পাচ্ছি 49। এবারে দেখো তো, এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 10কেও ভাগ করতে পারবো, আবার 49কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু কোনো সংখ্যা নেই, যার কারণে এই যে 49-এর 10 পাচ্ছি এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখে দেবো 49-এর 10। দেখো, আমরা কিন্তু এটিকেও খুব সহজে সমাধান করে ফেললাম। আশা করি তোমরা সকলেই খুব সহজে এই অঙ্কটি বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো আমরা যেহেতু 5 নম্বর অঙ্কটিকে সমাধান করেছি, দেখো এই অঙ্কটি যদি তোমরা বুঝে থাকো তাহলে একই রকম নিয়ম অনুসরণ করে 6 7 8
এই তিনটে অঙ্কও কিন্তু আমাদের ঠিক একই রকম নিয়ম অনুসরণ করেই সমাধান করতে হবে। ঠিক আছে, তোমরা বাকি অঙ্কগুলো কিন্তু এই নিয়ম অনুসরণ করেই সমাধান করবে। এবারে যদি আমরা তার নিচের লাইনে অর্থাৎ এই সারিটি লক্ষ্য করে দেখো, এই সারিতে যে অঙ্কগুলো রয়েছে এগুলোও কিন্তু আমাদের ঠিক এই 5 নম্বর অঙ্কের মতো করে সমাধান করতে হবে। তাহলে তারপরেও আমরা যদি এখান থেকে একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি, দেখো আমরা একটু বড় অঙ্ক যদি সমাধান করি, যেমন 11 নম্বরের যে অঙ্কটি রয়েছে এই অঙ্কটিকে যদি আমরা এখান থেকে একটু সমাধান করার চেষ্টা করি, চলো। আমাদেরকে 11 নম্বরে বলা হয়েছে 25-এর 21 গুণ 14-এর 15। তাহলে আমরা কী করবো, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমাদের একই রকম নিয়মেই সমাধান করতে হবে। দেখো আমরা নিচের লাইনে এসে একটি সমান সমান চিহ্ন দিয়ে আমরা একটি দাগ দেবো এবং উপরে যেহেতু দুটি সংখ্যা রয়েছে 21 এবং 15, আমরা এই দুটিকে গুণ করবো। আমরা লিখবো 21 গুণ 15 এবং নিচে কি লিখবো, আমরা নিচে লিখবো 25 গুণ 14, তাই না? নিচে যেহেতু রয়েছে 25 এবং রয়েছে 14, যার কারণে আমরা লিখবো 25 গুণ 14। এবার নিচের লাইনে এসে আমরা এবারে কী করব, আমরা উপরে দুটি সংখ্যাকে যদি গুণ করি আমরা আলাদা জায়গাতে কিন্তু এই গুণটাকে করব। ঠিক আছে, আমরা 21 এবং 15কে যদি গুণ করি, দেখো 21 এবং 15কে গুণ করলে কত হয়, আমরা শুরুতে যদি 5 দ্বারা উপরে দুটি অঙ্ককে গুণ করি, দেখো 5 দ্বারা 1কে গুণ করলে হয় 5 1 5, আমরা লিখে দিলাম 5। 5 দ্বারা 2কে গুণ করলে হয় 5 2 10। দেখো আমাদের কিন্তু 5 দ্বারা দুটিকে গুণ করা হয়ে গেল। এবারে আমরা কি করব, এবারে আমরা নিচের লাইনে এসে কিন্তু একটি শূন্য দেবো। আমরা জানি নিচের লাইনে একটি শূন্য দিয়ে শুরু করতে হয়, আমি একটি শূন্য দিলাম। এবার এখন এই যে 1 রয়েছে, 1 দ্বারা আমরা উপরের দুটি সংখ্যাকে গুণ করব, তাই না? আচ্ছা, এবারে দেখো 1 দ্বারা যদি 1কে গুণ করি তাহলে হয় 1 1 1, আমরা লিখে দিলাম 1। 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। এখন আমরা এই যে দুটি সংখ্যা পাচ্ছি এই দুটি সংখ্যাকে যোগ করে দেবো। আমরা কিন্তু এর আগেও গুণ অঙ্ক শিখেছি, তাই না? আচ্ছা দেখো 5 এবং 0কে যোগ করলে হয় 5, 0 এবং 1কে যোগ করলে হয় 1, 1 এবং 2কে যোগ করলে হয় 3। তাহলে এখানে আমরা মোট পাচ্ছি হচ্ছে 315। তার মানে আমরা কী করব, আমরা একটি দাগ দিয়ে উপরে লিখে দেবো হচ্ছে 315। যেহেতু এই উপরের দুটি সংখ্যাকে গুণ করে আমরা 315 পাচ্ছি, যার কারণে উপরে আমরা লিখে দেবো 315। এবং নিচে বলা হয়েছে কি 25 গুণ 14, অর্থাৎ 25-এর সঙ্গে কিন্তু এবারে আমাদের 14কে গুণ করতে হবে। দেখো আমরা যদি গুণ করি 25-এর সঙ্গে যদি আমরা 14কে গুণ করি, আমরা 4 দ্বারা যদি প্রথমে উপরে দুটি অঙ্ককে গুণ করি, 4 দ্বারা 5কে গুণ করলে হয় 4 5 20, 20-এর শূন্যকে লিখলাম আমরা এখানে, হাতে থাকে কিন্তু আমাদের 2। এবারে 4 দ্বারা 2কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সঙ্গে হাতের এই 2 মিলে হয়ে যায় 10। আমরা পুরো 10কেই কিন্তু এখানে লিখে দেবো, কারণ এই পাশে আর কোনো সংখ্যা বা অঙ্ক নেই। আচ্ছা, আমাদের কিন্তু 4 দ্বারা গুণ করা হয়ে গেল। এবার নিচের লাইনে এসে একটু শূন্য দিতে হয়, আমরা একটু শূন্য দিলাম। এখন 1 দ্বারা যদি এই দুটিকে গুণ করি, 1 দ্বারা 5কে গুণ করলে হয় 5 1 5, আমরা লিখে দিলাম 5। এবারে 1 দ্বারা 2কে গুণ করলে হয় 2 1 2, আমরা লিখে দিলাম 2। এখন দেখো এই দুটি সংখ্যাকে যদি আমরা যোগ করে দিই, 0 এবং 0 মিলে হয় 0, 0 এবং 5কে যোগ করলে হয় 5, এবং 1 এবং 2কে যোগ করলে হয় 3। তার মানে আমরা মোট পাচ্ছি এখানে 350। তাহলে এই 350কে কিন্তু আমরা নিচে লিখে দেবো, আমরা লিখে দেবো 350। আচ্ছা দেখো আমাদের কিন্তু এই লাইনের কাজ শেষ। এবারে আমরা কি করব, এখন আমরা দেখব এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 315কেও কাটাকাটি করতে পারবো এবং 350কেও কাটাকাটি করতে পারবো, মানে ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? হ্যাঁ বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে কত, 5। 5 দ্বারা কিন্তু আমরা এই 315কেও কাটতে পারবো, আবার 350কেও কাটতে পারবো। আমরা কিন্তু একই সংখ্যা দিয়ে এই দুটি সংখ্যাকেই কাটবো। ঠিক আছে, আচ্ছা 5 দ্বারা আমরা এবারে যদি 315কে কাটি, কাটাকাটি মানে কি, কাটাকাটি মানে কিন্তু ভাগ। অর্থাৎ আমরা দেখব যে 5 দ্বারা 315কে ভাগ করলে কতবার ভাগ যায়। আমরা যদি আলাদা জায়গাতে ভাগ করে দেখি, আমরা 5 দ্বারা 315কে ভাগ করলে পাবো হচ্ছে 63। তোমরা কিন্তু চাইলে ভাগ করে দেখতে পারো, ঠিক আছে? তোমরা আলাদা জায়গাতে ভাগ করে দেখবে। এবং 5 দ্বারাই কিন্তু আমাদের 350কে ভাগ করতে হবে, তাই না? 5 দ্বারা 350কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 70। আচ্ছা, উপরে পাবো হচ্ছে 63, নিচে পাবো হচ্ছে 70। দেখো এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 63কেও ভাগ করতে পারবো, আবার 70কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে? না বন্ধুরা, এমন কিন্তু আর কোনো সংখ্যা নেই। যার কারণে আমরা নিচের লাইনে এসে আরও একটি সমান সমান চিহ্ন দিয়ে এখন কিন্তু এই যে উপরে এবং নিচে যে সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে কিন্তু আমাদের নিচের লাইনে লিখতে হবে। ঠিক আছে, আমরা উপরে পাচ্ছি 63, যার কারণে উপরে লিখে দেবো 63, এবং নিচে পাচ্ছি 70, আমরা লিখে দেবো 70। এই যে 70-এর 63 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে লিখব হচ্ছে 70-এর 63। আশা করি এই অঙ্কটিও খুবই সহজে তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আবারও আমরা বইয়ের কাছে ফিরে যাই, দেখো
বন্ধুরা আমরা এখানের বাকি যে অঙ্কগুলো রয়েছে যেমন 9, 10, তারপর হচ্ছে 12, এই সমস্ত অঙ্কগুলো কিন্তু ঠিক একই রকম নিয়মেই সমাধান করব। ঠিক আছে, এরপরে যদি আমরা 13 নম্বর অঙ্কটির কাছে চলে যাই, দেখো 13 নাম্বারে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এখানে শুরুতে রয়েছে একটি পূর্ণ সংখ্যা এবং গুণের পরে রয়েছে একটি ভগ্নাংশ। তাহলে এই নিয়মটি একটু আলাদা, তাই না? তাহলে এখান থেকে আমরা দেখো এই 13, 14, 15, সরি 13, 14 এই দুটি কিন্তু একই রকম নিয়ম। তাহলে এই দুটি থেকে যদি আমরা একটিকে সমাধান করার চেষ্টা করি, আমরা যদি 14 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো বন্ধুরা আমরা যদি 14 নম্বর অঙ্কটি লক্ষ্য করে দেখো এখানে বলা হয়েছে 10 গুণ 5-এর 4। আমরা কি করব, এখানে শুরুতে যেহেতু 10 একটি পূর্ণ সংখ্যা, এটিকে আমরা শুরুতে কি করব, একটি ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমরা ভগ্নাংশে কিভাবে করে প্রকাশ করব, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে আমরা একটি 1 ধরে নিতে পারি, তাই না? তাহলে আমরা এই 10-এর নিচে মনে মনে কিন্তু একটি 1 ধরে নিতে পারি। যদি মনে মনে একটি 1 ধরি তাহলে কিন্তু এই 1 চলে গেল নিচে এবং 10 চলে গেল উপরে। তাহলে আমরা কি করব, আমরা জানি উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়। তাহলে 10-এর সঙ্গে কিন্তু আমরা গুণ করব 4কে। আমরা এবারে একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা লিখব 10 গুণ 4 এবং নিচে আমরা কি লিখব, এখানে রয়েছে 1 গুণ 5, আমরা এটিও লিখতে পারি, আবার শুধুমাত্র 5কেও কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে, আমরা 1 গুণ 5 লিখলেও সমস্যা নেই এবং শুধুমাত্র 5 লিখলেও সমস্যা নেই। হ্যাঁ, কারণ এই একটাকে তো আমরা মনে মনে ধরেছি। ঠিক আছে, আচ্ছা এখন আমাদের এই লাইনের কাজ কিন্তু শেষ। এবার আমরা চলে যাব নিচের লাইনে। এখন দেখো উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা যদি আমরা গুণ করি, এখানে বলা হয়েছে 10 গুণ 4। তাহলে 10-এর সঙ্গে 4কে গুণ করলে কত হয়, আমরা জানি 4 10-এ 40। তাহলে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 40 এবং নিচে রয়েছে 5, আমরা লিখে দেব 5। এখন দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 40কেও ভাগ করতে পারবো আবার 5কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 5। এই 5 দ্বারা আমরা কিন্তু 40কেও ভাগ করতে পারবো, আবার 5 দ্বারা 5কেও ভাগ করতে পারবো, এই দুটিকেই ভাগ করতে পারবো। তাহলে যদি ভাগ করি, দেখো 5 দ্বারা 40কে ভাগ করলে কতবার ভাগ যায়, আমরা জানি 5 8 40, তার মানে 8 বার ভাগ যায়। আমরা 40কে কেটে দিয়ে লিখলাম 8 এবং 5 দ্বারাই কিন্তু আবার এই 5কেও আমাদের কাটতে হবে, তাই না? একই সংখ্যা দ্বারাই কিন্তু দুটিকে ভাগ করতে হবে। 5 দ্বারা 5কে ভাগ করলে কয়বার ভাগ যায়, আমরা জানি 5 1 এ 5, অর্থাৎ একবার ভাগ যায়। এখন আমরা নিচে পাচ্ছি 1, উপরে পাচ্ছি 8, তাই না? তাহলে আমরা এবার সমান সমান দিয়ে কী লিখতে পারি, আমরা কিন্তু লিখতে পারি 1-এর 8, অর্থাৎ উপরে লিখতে পারি 8, নিচে লিখতে পারি 1। কিন্তু আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যদি 1 থাকে তাহলে সেটিকে কিন্তু লিখতে হয় না, কারণ আমরা কি জানি যে উপরে যে সংখ্যাটি থাকে সেটির নিচে কিন্তু এমনিতেই মনে মনে আমরা একটি 1 ধরি। যেমন এইখানে কিন্তু দেখো 10 ছিল, শুধুমাত্র 10 ছিল, তাই না? এই 10-এর অর্থ কি, 10-এর অর্থ হচ্ছে নিচে মনে মনে একটি 1 রয়েছে, যার কারণে আমরা যখন কোনো ভগ্নাংশের নিচে 1 পাবো এই 1টিকে কিন্তু আমরা লিখব না, আমরা শুধুমাত্র উপরের সংখ্যাটিকে লিখব। আমরা এখানে লিখে দেব 8। এই 8 হচ্ছে কি আমাদের উত্তর, আমরা উত্তর দিয়ে লিখে দেব 8। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজে বুঝতে পেরেছো। এবারে 15 নম্বর এবং 16 নম্বর এই দুটি অঙ্ক যেহেতু একটু আলাদা রকমের, তাহলে চলো আমরা এই দুটিকেও একটু সমাধান করার চেষ্টা করি। বন্ধুরা আমরা যদি 15 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে আমরা শুরুতে দেখতে পাচ্ছি 3 সমস্ত 4-এর 1 গুণ 13-এর 2। দেখো আমরা শুরুতে যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে কি ভগ্নাংশ, এটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। কারণ হচ্ছে কি 3 হচ্ছে একটি পূর্ণ সংখ্যা এবং এটি হচ্ছে কি একটি সাধারণ ভগ্নাংশ, তাই না? তাহলে কোনো পূর্ণ সংখ্যা এবং একটি সাধারণ ভগ্নাংশ যখন একসাথে থাকে তখন কিন্তু এটিকে বলা হয় মিশ্র ভগ্নাংশ। এবং এই মিশ্র অবস্থায় রেখে কিন্তু এটিকে আমরা সমাধান করতে পারবো না, এটিকে আমাদের শুরুতে কী করতে হবে, একটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এখানে কোনো পূর্ণ সংখ্যা রাখা যাবে না, শুধু উপরের নিচে সংখ্যা আমাদের বাড়াতে হবে। হ্যাঁ, আচ্ছা তাহলে আমরা কিভাবে করে এই মিশ্র ভগ্নাংশটিকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে পারি, আমরা কিন্তু এর আগেও শিখেছি। দেখো এই বিষয়টি কিন্তু খুবই সহজ। আমরা এই 3-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাটিকে যোগ করে দেব। ঠিক আছে, দেখো আবারও বোঝার চেষ্টা করো, আমরা 3-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব। দেখো 3 এবং 4কে গুণ করলে হয় 3 4 12, 12-র সাথে উপরে যে 1 রয়েছে এই 1কে যদি আমরা যোগ করে দিই তাহলে 12 এবং 1 মিলে হয়ে যায় 13। দেখো এই যে 13 পাচ্ছি, এই 13কে আমরা কোথায় লিখবো, 13কে লিখবো হচ্ছে আমরা উপরে। ঠিক আছে, উপরে লিখে দিলাম 13 এবং নিচে রয়েছে কত, নিচে রয়েছে 4। এই 4কে আমরা ঠিক 4-এর জায়গাতে রেখে দেবো, এই নিচের সংখ্যার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি 4-এর 13। আমাদের এতটুকুর কাজ করা শেষ। এখন বাকি রইল কি, গুণ 13-এর 2, আমরা লিখে দেবো গুণ 13-এর
13 এর 2। দেখো এখন কিন্তু আমাদের এই অঙ্কটি আগের যে অঙ্কগুলো সেগুলোর মতোই হয়ে গেল, তাই না? এখানে একটি ভগ্নাংশ পাচ্ছি, এখানেও একটি ভগ্নাংশ পাচ্ছি। এখন আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে এই নিচের সংখ্যাকে যদি গুণ করি তাহলেই কিন্তু উত্তর হয়ে গেল। আমরা কি করব, একটু সমান সমান চিহ্ন দেবো। এবার আমরা গুণ করব, 13 সঙ্গে গুণ করব হচ্ছে আমরা 2কে, আমরা 13 সঙ্গে গুণ করব হচ্ছে 2কে, এবং 4-এর সঙ্গে গুণ করব 13কে। আমরা লিখব 4 গুণ 13। এখন দেখো আমরা নিচের লাইনে হিসেবে এবার একটু সমান সমান চিহ্ন দিয়ে আমরা যদি এই দুটিকে গুণ করি, দেখো 13 এবং 2কে গুণ করলে হয় 13 দুগুণ 26। আমরা যে 26 পাচ্ছি 26কে লিখে দেবো হচ্ছে উপরে, এবং এখানে নিচে বলা হয়েছে 4 গুণ 13, অর্থাৎ 13-র সঙ্গে যদি আমরা 4কে গুণ করি, দেখো 4 এবং 3কে গুণ করলে হয় 4 12, 12-র 2কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে হচ্ছে আমাদের 1, 4-এর সঙ্গে 1কে গুণ করলে হয় 4 1 4, 4 এবং এই হাতের 1 মিলে হয়ে যায় 5। তার মানে 13 এবং 4কে গুণ করে আমরা মোট পাচ্ছি 52। আমরা উপরে নিচে লিখে দেব 52। এখন দেখো এই যে 52 এবং 26 পাচ্ছি, এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 26কেও ভাগ করতে পারবো, আবার 52কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, দেখো যেহেতু দুটি জোড় সংখ্যা, 26ও জোড় সংখ্যা এবং 52ও জোড় সংখ্যা, যার কারণে এই দুটিকে কিন্তু আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো, তাই না? 2 দ্বারা 26কে ভাগ করলে কয়বার ভাগ যায়? 2 দ্বারা 26কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 13, 13 দুগুণ 26। আবার একই রকমভাবে 2 দ্বারাই যদি আমরা 52কে ভাগ করি, তাহলে 2 দ্বারা 52কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা পাবো হচ্ছে 26 দুগুণ 52, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 26। এই দেখো আমরা এখানে কিন্তু পাচ্ছি 26, এবার উপরে পাচ্ছি 13, নিচে পাচ্ছি 26। এখন দেখো তো আর কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 13কেও ভাগ করতে পারবো, আবার 26কেও ভাগ করতে পারবো? বন্ধুরা, যে সংখ্যাটি রয়েছে সেটি হচ্ছে 13, অর্থাৎ 13 দ্বারা আমরা 13কেও কাটাকাটি করতে পারবো এবং 26কেও কাটাকাটি করতে পারবো, মানে ভাগ করতে পারবো। দেখো এখন আমরা 13 দ্বারা যদি 13কে কাটি কয়বার ভাগ যায়? আমরা জানি 13 1 13, অর্থাৎ একবার ভাগ যাবে। আমরা এই জন্য 13কে কেটে লিখে দিলাম 1। এবার একই রকমভাবে 13 দ্বারাই যদি 26কে কাটি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 13 1 13, 13 দুগুণ 26, অর্থাৎ 2 বার ভাগ যাবে। আমরা নিচে লিখে দেবো 2। এখন আমরা উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 2। তাহলে এটিকে আমরা কি করব, সমান সমান চিহ্ন দিয়ে আমরা উপরে লিখে দেব, নিচে লিখে দেবো হচ্ছে 2, উপরে লিখে দেবো 1, অর্থাৎ এই যে 2 এর 1 পাচ্ছি, এটি হচ্ছে কি আমাদের উত্তর। দেখো এটিকে কিন্তু আমরা খুবই সহজেই সমাধান করে ফেললাম। আশা করি সকলেই তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। এবারে যদি আমরা একই রকমভাবে 16 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি, দেখো এখানে 16 নম্বরে বলা হয়েছে 10 গুণ 2 সমস্ত 5-এর 4। তাহলে এখানে আমরা কিন্তু শুরুতে একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি এবং এরপরে আমরা একটি মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই দুটিকেই আমরা যদি সাধারণ যে ভগ্নাংশ, আমরা যদি উপরে নিচে এরকম কোনো সংখ্যায় পরিণত করি, দেখো এখানে যেহেতু 10 একটি পূর্ণ সংখ্যা, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 থাকে। তাহলে আমরা কি করতে পারি? আমরা কিন্তু লিখতে পারি উপরে 10 এবং এই 10-এর নিচে কিন্তু মনে মনে যে 1 রয়েছে, এই 1টিকে কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারি। ঠিক আছে, আমরা লিখে দিলাম 1। এবারে একটি গুণ চিহ্ন রয়েছে, আমরা এটিকে গুণ একই রকমভাবে রেখে দিলাম। এবারে দেখো এইখানে যে মিশ্র ভগ্নাংশটি রয়েছে, আমরা কি জানি যে কোনো মিশ্র ভগ্নাংশ থাকলে এটিকে আগে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হয়। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে আমরা কীভাবে করে প্রকাশ করতে পারি? আগের অঙ্কটিকে যেভাবে করেছি, তাই না? এই দেখো এই 2 এর সঙ্গে আমরা নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব। তাহলে 2 এবং 5কে গুণ করলে হয় 5 দুগুণ 10, 10-এর সঙ্গে এই 4কে যোগ করলে হয়ে যায় 14, অর্থাৎ 10 এবং 4 মিলে হয়ে যায় 14। এই 14কে আমরা কোথায় লিখব? উপরে লিখে দেব 14, তাই না? এবং নিচে যেহেতু 5 রয়েছে, 5 কিন্তু একই রকমভাবেই নিচে রয়ে যাবে। তাহলে এখন পাচ্ছি আমরা 1-এর 10 এবং এখানে পাচ্ছি 5-এর 14। দেখো এখন কিন্তু দুটি আমাদের কি হয়ে গেল? ভগ্নাংশ হয়ে গেল। এখন কিন্তু আমরা সাধারণভাবে যেভাবে হিসেব করি সেভাবে হিসেব করলেই সমাধান পেয়ে যাব। আমরা উপরের সংখ্যার সঙ্গে যদি উপরের সংখ্যাকে গুণ করি, দেখো আমরা উপরে দেখতে পাচ্ছি 10 এবং একটি গুণ চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 14 এবং নিচে বলা হয়েছে 1 গুণ 5, আমরা লিখবো 1 গুণ 5। আমাদের এই লাইনের কাজ শেষ। এবারে 10-এর সঙ্গে 14কে যদি গুণ করি তাহলে কত হয়? আমরা 10 এবং 14কে গুণ করলে পাবো হচ্ছে 140। তোমরা আলাদা জায়গাতে চাইলে গুণ করে দেখতে পারো। আবার 1 এবং 5কে গুণ করলে হয় 5 1 5, আমরা পাবো হচ্ছে শুধুমাত্র 5। এখন দেখো এই যে উপরে 140 পাচ্ছি এবং নিচে 5 পাচ্ছি, এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 140কেও ভাগ করতে পারবো, আবার 5কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, এমন কিন্তু 5 রয়েছে। 5 দ্বারা আমরা 140কেও ভাগ করতে পারবো, আবার শুধুমাত্র 5কেও ভাগ করতে পারবো। দেখো যদি আমরা 5 দ্বারা 140কে ভাগ করার চেষ্টা করি, কয়বার ভাগ যায় দেখি। 5 দ্বারা প্রথমে আমরা এক সংখ্যাকে দেখব ভাগ যায় কিনা। এক সংখ্যাকে ভাগ যাবে না, 2 সংখ্যাকে আমরা ভাগ করব। 2 সংখ্যা মিলে হয়ে যায় 14, তাই না? দেখো তো 5-এর সঙ্গে কতকে গুণ করলে 14 হয়, বা 14 সবচেয়ে কাছের সংখ্যাটিকে আমরা পেতে পারি। আমরা জানি 5 একে 5, 5 দুগুণ 10।
আচ্ছা 5 দুগুণে পাচ্ছি 10। এখন আমরা 14 থেকে যদি নিচের 10কে বিয়োগ করি, 4 থেকে 0 চলে গেলে থাকে 4, 1 থেকে 1 চলে গেলে থাকে 0। দেখো এখানে শুধুমাত্র আমরা পাচ্ছি 4। এবার এই পাশের শূন্যকে যদি নিচে নামিয়ে আনি তাহলে মোট হয়ে গেল 40। এখন দেখো 5-এর সঙ্গে কতকে গুণ করলে 40 হয়? আমরা জানি 5 8 40। আচ্ছা তাহলে 40 থেকে 40কে বিয়োগ করলে কিন্তু থাকে 0। আমরা এখানে মোট পাচ্ছি কত? 28, অর্থাৎ উত্তর পাচ্ছি 28। তাহলে আমরা 5 দ্বারা 140কে ভাগ করে উত্তর পাচ্ছি হচ্ছে 28। আমরা এখানে লিখে দেবো 28। এবং 5 দ্বারা যদি আমরা 5কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 5 1 5, অর্থাৎ আমরা পাবো হচ্ছে শুধুমাত্র 1। এখন উপরে পাচ্ছি আমরা 28, নিচে পাচ্ছি 1। আমরা জানি কি যে কোনো ভগ্নাংশের নিচে যদি 1 হয় তখন কিন্তু সেই 1টিকে লিখতে হয় না, তাই না? আমরা শুধুমাত্র 28 লিখব। তাহলে আমরা এখানে সমান সমান দিয়ে লিখে দেবো হচ্ছে 28। এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি এই প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় শিখতে পেরেছো বন্ধুরা। এবারে যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা আমরা যদি আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে 2 নম্বরে কিন্তু আমরা একটি কথার অঙ্ক দেখতে পাচ্ছি। এখানে 2 নম্বরে বলা হয়েছে একটি হোস্টেলে প্রতিদিন 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল চাল লাগে। হোস্টেলটিতে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগবে? দেখো আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, এখানে বলা হয়েছে একটি হোস্টেলে প্রতিদিন মানে কয় দিন? প্রতিদিন মানে কিন্তু 1 দিন, অর্থাৎ 1 দিনে চাল লাগে হচ্ছে 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল। তাহলে 1 দিনে যে পরিমাণ চাল লাগে আমাদের বলা হয়েছে 1 সপ্তাহে। 1 সপ্তাহ মানে কি? 1 সপ্তাহ মানে কিন্তু 7 দিন। 7 দিনে কত কুইন্টাল চাল লাগবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। আচ্ছা এটিকে কিন্তু আমরা খুবই সহজেই বের করতে পারি। দেখো যে কোনো কথার অঙ্ক সমাধানের ক্ষেত্রে আমাদের কিন্তু একটি ছোট্ট টেকনিক মনে রাখলে আমরা খুব সহজে এই অঙ্কগুলোকে সমাধান করতে পারবো। কিভাবে? দেখো এখানে যেহেতু 1 দিনের হিসাব আমাদের দেওয়া রয়েছে, 1 দিনের হিসাব দেওয়া থাকলে আমরা 7 দিনের হিসাব খুব সহজে বের করতে পারবো। তারপরে 1 কেজির হিসাব দেওয়া থাকলে 7 কেজি, 10 কেজি, 20 কেজি, 100 কেজির হিসাবও কিন্তু আমরা বের করতে পারবো। ঠিক আছে? যেমন দেখো এখানে 1 দিনের হিসাব দেওয়া রয়েছে। 1 দিনে যে পরিমাণ চাল লাগবে 7 দিনে কি তার চেয়ে বেশি চাল লাগবে না কম চাল লাগবে? অবশ্যই বেশি চাল লাগবে, তাই না? তাহলে 1 দিনে যে পরিমাণ চাল লাগবে 7 দিনে কিন্তু তার চেয়ে আরও 7 গুণ বেশি চাল লাগবে। তার মানে এই চালের সাথে যদি আমরা 7কে গুণ করে দিই তাহলে আমরা পেয়ে যাব যে 7 দিনে কত কুইন্টাল চাল লাগবে। ঠিক আছে? এটি কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি 1 দিনে চাল লাগে 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল। দেখো আমরা যদি এটিকে সমাধান করি, আমরা 2 নাম্বার দিয়ে লিখব 1 দিনে চাল লাগে। 1 দিনে চাল লাগে হচ্ছে আমাদের বলা হয়েছে 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল, তাই না? আমরা লিখলাম 1 কুইন্টাল। আচ্ছা 1 দিনে চাল লাগে 2 সমস্ত 7-এর 1 কুইন্টাল। তাহলে আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে 1 সপ্তাহে কত কুইন্টাল চাল লাগে। তাহলে 1 সপ্তাহ মানে কত দিন? আমরা জানি 1 সপ্তাহ সমান 7 দিন। তাহলে আমরা এখানে লিখব কি? সুতরাং 1 সপ্তাহ বা 7 দিনে চাল লাগে। আচ্ছা 1 দিনে যে পরিমাণ চাল লাগে 7 দিনে কি তার চেয়ে বেশি চাল লাগবে না কম চাল লাগবে? অবশ্যই বেশি চাল লাগবে, তাই না? কারণ 1 দিনে যে পরিমাণ চাল লাগে 7 দিনে কিন্তু তার চেয়ে 7 গুণ বেশি পরিমাণ চাল লাগবে। তাহলে এই যে চালের পরিমাণ এর সাথে আমরা 7কে গুণ করলেই কিন্তু উত্তরটিকে পেয়ে যাব। আমরা লিখব 2 সমস্ত 7-এর 1 গুণ 7। শেষে কুইন্টাল রয়েছে, আমরা কিন্তু কুইন্টাল একই রকমভাবে রেখে দেব। এখন যদি এই গুণটিকে সমাধান করে দেখো, আমরা একটা সমান সমান চিহ্ন দিব। এখানে আমরা কিন্তু শুরুতে একটি মিশ্র ভগ্নাংশ দেখতে পাচ্ছি, তাই না? 2 সমস্ত 7-এর 1। এই মিশ্র ভগ্নাংশটাকে আমরা কি করব? আমরা শুরুতে কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করব, তাই না? কারণ আমরা এইভাবে রাখলে কিন্তু আমরা এটিকে সমাধান করতে পারবো না। আচ্ছা দেখো আমরা কিভাবে করে অপ্রকৃত ভগ্নাংশে নিব? আমরা 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। দেখো 2 এবং 7কে গুণ করলে হয় 7 দুগুণে 14। 14 সঙ্গে উপরের 1কে যদি যোগ করে দিই 14 এবং 1 মিলে হয়ে যায় 15, তাই না? আমরা উপরে কিন্তু লিখে দেবো 15 এবং নিচে যেহেতু 7 রয়েছে আমরা 7কে একই রকমভাবে রেখে দেবো। এরপরে রয়েছে গুণ, এরপর এখানে রয়েছে 7। আমরা কিন্তু এখানে শুধুমাত্র 7 লিখতে পারি, অথবা 7-এর নিচে যেহেতু আমরা মনে মনে একটি 1 ধরি আমরা কিন্তু উপরে 7 এবং নিচে কিন্তু 1 এইভাবে করেও লিখতে পারি। আমাদের যেভাবে সুবিধা হয় সেইভাবে করে কিন্তু আমরা লিখতে পারি। ঠিক আছে? আচ্ছা শেষে কুইন্টাল রয়েছে, আমরা কুইন্টাল রেখে দিলাম। এবারে আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। ঠিক আগে যে অঙ্কগুলো করেছি আমরা ঠিক একই রকম নিয়মেই কিন্তু আমাদের এইগুলোকে সমাধান করতে হবে। আচ্ছা দেখো আমরা উপরে দেখতে পাচ্ছি হচ্ছে 15 এবং 7। আমরা লিখব 15 গুণ 7 এবং নিচে রয়েছে 7 এবং 1।
আমরা লিখব 7 গুণ 1। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা যদি নিচের লাইনে চলে যাই, দেখো নিচের লাইনে কী করবো, এই দুটিকে আমরা গুণ করব। 15 এবং 7কে গুণ করলে কত হয়? দেখো 7 এবং 5কে গুণ করলে হয় 5 7 35, 35-এর 5কে লিখলাম আমরা এখানে, হাতে থাকে আমাদের 3। এবারে 7 এবং 1কে গুণ করলে হয় 7 1 7। 7-এর সাথে যদি আমরা হাতের এই 3কে যোগ করে দিই, তাহলে 7 এবং 3 মিলে হয়ে যায় 10। তার মানে আমরা এখানে মোট পাচ্ছি কত? 105। তাহলে আমরা উপরে লিখে দেবো হচ্ছে 105, এবং নিচে বলা হয়েছে 7 গুণ 1, অর্থাৎ 7 এবং 1কে গুণ করলে হয় 7 1 7। আমরা এখানে লিখে দিলাম 7। এখন দেখো আমরা নিচে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র 7, উপরে পাচ্ছি 105। এবারে আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 105কেও ভাগ করতে পারবো, আবার 7কেও ভাগ করতে পারবো। এমন কি কোনো সংখ্যা রয়েছে বন্ধুরা? হ্যাঁ, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে। আমরা 105কেও 7 দ্বারা ভাগ করতে পারবো, আবার 7কেও কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো। কিভাবে করে ভাগ করতে পারবো? দেখো আমরা যদি আলাদা জায়গাতে 7 দ্বারা 105কে ভাগ করি, দেখো 7 দ্বারা যদি 105কে ভাগ করি, আমরা শুরুতে দেখবো যে এক সংখ্যাকে ভাগ করা যায় কিনা। এক সংখ্যা রয়েছে শুধুমাত্র 1, 1কে কিন্তু আমরা 7 দ্বারা ভাগ করতে পারবো না, যার কারণে আমরা এবারে 2 সংখ্যাকে ভাগ করবো। 2 সংখ্যা মিলে হয়ে যায় 10, তাই না? তাহলে 7 দ্বারা 7-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 10-এর সবচেয়ে কাছের সংখ্যাটিকে পাবো? আমরা জানি 7 1 7। আচ্ছা, এবারে 10 থেকে 7 বিয়োগ করলে থাকে হচ্ছে আমাদের 3, এবং এই পাশে রয়ে যায় কত? পাশে থেকে যায় 5, তাই না? এই 5কে কিন্তু আমরা নিচে সরাসরি নামিয়ে আনবো। তাহলে এবারে দেখবো 7-এর সঙ্গে কতকে গুণ করলে আমরা 35 পাই। আমরা জানি 5 7 35। আচ্ছা দেখো, আমরা এখানে কিন্তু মোট পাচ্ছি 15, তার মানে আমরা 7 দ্বারা 105কে ভাগ করলে উত্তর পাচ্ছি 15। তাহলে আমরা কি করব? এই 105কে কেটে দিয়ে আমরা লিখে দেবো হচ্ছে 15। আবার 7 দ্বারাই কিন্তু আমাদের নিচের 7কে ভাগ করতে হবে, তাই না? 7 দ্বারা যদি 7কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 7 1 7। তার মানে আমরা এখানে উপরে পাচ্ছি 15, নিচে পাচ্ছি 1। আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যদি 1 থাকে তাহলে কিন্তু সেই 1টাকে লিখতে হয় না, তাই না? তাহলে আমরা এখানে শুধুমাত্র কি লিখবো? শুধুমাত্র লিখবো হচ্ছে 15, তাই না? আচ্ছা, আমরা নিচে একটি সমান সমান চিহ্ন দিয়ে লিখবো হচ্ছে 15 কুইন্টাল। এই যে 15 কুইন্টাল আমরা পাচ্ছি, এটি দ্বারা আমরা কি বুঝতে পারি? আমরা এটি দ্বারা কিন্তু বুঝতে পারি 1 সপ্তাহ মানে 7 দিনে ওই হোস্টেলে চাল লাগে হচ্ছে 15 কুইন্টাল। আচ্ছা, 15 কুইন্টাল, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু এটি লিখে দেব, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিকে বুঝতে পেরেছো। দেখো এই যে হিসাব আমরা করেছি, এই হিসাবটাকে কিন্তু তোমরা এইখানে করবে না, তোমরা একটু আলাদা জায়গাতে করবে, ঠিক আছে? এরপরে যদি আমরা 3 নম্বর অঙ্কের কাছে চলে যাই, দেখো আমরা যদি 3 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, 3 নম্বরে বলা হয়েছে একটি ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত 4-এর 1 কেজি, নলটির 5-এর 3 মিটারের ওজন কত কেজি? দেখো আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, বলা হয়েছে একটি ধাতব নলের 1 মিটারের ওজন হচ্ছে 3 সমস্ত 4-এর 1 কেজি, তাহলে 5-এর 3 মিটারের ওজন কত? এটাকে আমরা কীভাবে বের করতে পারি? আমরা কিন্তু খুবই সহজে বের করতে পারি। কারণ কি? কারণ 1 মিটারের ওজন দেওয়া রয়েছে। 1 মিটারের ওজন দিয়ে যদি দেয়া থাকে তাহলে কিন্তু আমরা অবশ্যই 5-এর 3 মিটারের ওজন খুব সহজেই বের করতে পারবো। কীভাবে বের করব? আমরা 1 মিটারের যে ওজন হবে এর সাথে যদি এটিকে আমরা গুণ করে দিই, তাহলেই কিন্তু আমরা পেয়ে যাব যে 5-এর 3 মিটারের ওজন কত কেজি, তাই না? যে কোনো ক্ষেত্রে আমি তোমাদেরকে আবারও বলি, যদি 1 কেজির হিসেব দেওয়া থাকে আমরা কিন্তু 50 কেজির হিসেব, 60 কেজির হিসেব, 100 কেজির হিসেবও বের করতে পারবো, ঠিক আছে? যদি 1 দিনের হিসেব দেওয়া থাকে তাহলে আমরা 10 দিন 20 দিন যে কয় দিনই হোক না কেন সেই কয় দিনের হিসাব আমরা বের করতে পারবো। যেহেতু 1 মিটারের হিসাব দেওয়া রয়েছে, তার মানে আমরা এখন যে কোনো মিটারের হিসাব আমরা বের করতে পারবো, তাই না? কারণ এটির সঙ্গে আমরা এই 5-এর 3কে গুণ করলে আমরা পেয়ে যাব যে 5-এর 3 মিটারের ওজন কত কেজি। তাহলে আমরা এটিকে কীভাবে করে সমাধান করতে পারি? আমরা কি লিখতে পারি? আমরা 3 নাম্বার দিয়ে লিখব, ধাতব নলের 1 মিটারের ওজন, 1 মিটারের ওজন আমাদের দেওয়া রয়েছে কত? 1 মিটারের ওজন আমাদেরকে দেওয়া রয়েছে কিন্তু 3 সমস্ত 4-এর 1 কেজি। আচ্ছা দেখো, আমরা এখানে লিখলাম ধাতব নলের 1 মিটারের ওজন 3 সমস্ত 4-এর 1 কেজি। তাহলে এখন আমরা কি লিখব? সুতরাং আচ্ছা, আমাদের যেহেতু 1 মিটারের ওজন দেওয়া রয়েছে, আমাদের বের করতে বলা হয়েছে কত মিটারের? আমাদের প্রশ্ন বের করতে বলা হয়েছে 5-এর 3 মিটারের ওজন কত, তাই না? তাহলে আমরা লিখব সুতরাং 5-এর 3 মিটার এর ওজন। দেখো 1 মিটারের ওজন যা হবে, 5-এর 3 মিটারের ওজন কিন্তু এই 1 মিটারের সঙ্গে যদি এটিকে আমরা গুণ করে দিই তাহলেই কিন্তু পেয়ে যাব যে 5-এর 3 মিটারের ওজন কত, ঠিক আছে?
আচ্ছা, এবার আমরা কি করব, আমরা লিখব হচ্ছে 3 সমস্ত 4-এর 1 গুণ 5-এর 3, অর্থাৎ এই যে 5-এর 3 রয়েছে এটিকে আমরা লিখলাম, গুণ দিয়ে লিখলাম 5-এর 3, এবং শেষে কেজি রয়েছে, আমরা শেষে লিখে দেব কেজি। এখন দেখো, যদি আমরা এতটুকুকে সমাধান করি, আমরা এখানে কিন্তু শুরুতে দেখতে পাচ্ছি একটি একটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাই না? তাহলে এই মিশ্র ভগ্নাংশটাকে আমাদের আগে কী করতে হবে, একটি অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা কীভাবে করে প্রকাশ করব? আমরা কিন্তু খুব সহজে এটিকে প্রকাশ করতে পারবো, তাই না? আমরা 3-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব এবং উপরের সংখ্যাকে যোগ করব, তাহলে তো অপ্রকৃত ভগ্নাংশ হয়ে যাবে। 3 এবং 4কে গুণ করলে হয় 13-12। এই যে 12 পাচ্ছি, 12 সঙ্গে উপরের 1কে যোগ করলে হয়ে যায় 12 এবং 1 মিলে হয় 13, তার মানে আমরা উপরে লিখে দেবো 13, নিচে যেহেতু 4 রয়েছে আমরা 4কে একই রকমভাবে রেখে দেবো। এরপর এখানে বাকি যা রয়েছে আমরা কিন্তু ঠিক একই রকমভাবে রেখে দিলেও সমস্যা নেই। আমরা লিখব গুণ 5-এর 3, এখানে আমরা লিখে দেবো 5-এর 3, শেষে কেজি রয়েছে, আমরা শেষে একটি ডট দিতে পারি, মানে কেজি আমরা লিখে দেবো। এখন আমরা কি করব, উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। আমরা একটি দাগ দিয়ে, উপরে রয়েছে 13 গুণ 3 এবং নিচে আমরা লিখব 4 গুণ 5। আচ্ছা, আমাদের এই লাইনেরও কাজ শেষ। এখন 13-র সঙ্গে 3কে গুণ করলে কত হয়? আমরা জানি 13 একে 13, 13 দুগুণ 26, 3 13 39। আবার আমরা যদি আলাদা জায়গাতে গুণ করি তাহলেও কিন্তু আমরা 39ই পাবো। দেখো, 3 এবং 3কে গুণ করলে হয় 3 3 9, 3 এবং 1কে গুণ করলে হয় 3 1 3, অর্থাৎ 13 এবং 3কে গুণ করলে হয় 3 13 39। আমরা উপরে লিখে দিলাম 39, নিচে বলা হয়েছে 4 গুণ 5, 4 এবং 5কে গুণ করলে হয় 4 5 20। আমরা পাচ্ছি নিচে পাচ্ছি হচ্ছে 20, উপরে পাচ্ছি 39। তাহলে দেখো, এই যে 20-এর 39 কেজি পাচ্ছি, এটিও কিন্তু আমরা উত্তর হিসাবে লিখে দিতে পারি। আবার এটিকে যদি আমরা ভাগ করি, অর্থাৎ 20 দ্বারা যদি আমরা এই 39কে ভাগ করি, দেখো আমি তোমাদেরকে একটু ভাগ করে দেখাই। আমরা এই যে 20-এর 39 পাচ্ছি, এর মানে হচ্ছে কি আমাদের এই 20 দ্বারা ভাগ করতে হবে 39কে। আমরা যদি 20 দ্বারা 39কে ভাগ করি, দেখো 20-এর সঙ্গে 1কে গুণ করলে হবে 20 1 20। আবার 20-এর সঙ্গে যদি 2কে আমরা গুণ করতাম তাহলে হয়ে যেত 20 2 40, কিন্তু এখানে কিন্তু 40 নেই, ঠিক আছে, 39 রয়েছে, যার কারণে আমরা কিন্তু 20 2 40 লিখতে পারবো না। আমরা লিখলাম 20 1 20। এখন যদি 39 থেকে 20কে আমরা বিয়োগ করি, 9 থেকে 0 চলে গেলে থাকে হচ্ছে 9, 3 থেকে 2 চলে গেলে থাকে 1, তার মানে এখানে আমাদের অবশিষ্ট রয়ে গেল 19, তাই না? আমরা কিন্তু এখন আর 20 দ্বারা 19কে ভাগ করতে পারবো না। তাহলে এই যে 19 পাচ্ছি, আমরা এই 19টাকে আমরা কী করব, এই উত্তরের জায়গাতে এসে আমরা এই 19টাকে লিখে দেবো হচ্ছে উপরে, এবং এই যে 20 পাচ্ছি 20টাকে লিখে দেবো নিচে। অর্থাৎ ভাগশেষ যা থাকে এই ভাগশেষটাকে উপরে লিখে দিতে হয়, এবং যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি, যেহেতু 20 দ্বারা ভাগ করেছি এই জন্য এই 20কে লিখে দিতে হয় নিচে। তার মানে আমরা এখানে পাচ্ছি কত, 1 সমস্ত 20-এর 19। তাহলে আমরা এই যে 20-এর 39 পাচ্ছি, এটির যে অর্থ 1 সমস্ত 20-এর 19, এটিরও কিন্তু ঠিক একই অর্থ। আমরা যদি উত্তর দিয়ে এটিকে লিখি তাহলেও আমাদের উত্তর সঠিক হবে, আবার যদি উত্তর দিয়ে আমরা এটিকে লিখি তাহলেও আমাদের উত্তর সঠিক হবে, ঠিক আছে? আমরা কিন্তু আমি এর আগে অনেকবার দেখেছি যে আমি অনেক সময় এইভাবে অর্থাৎ এতটুকুকে উত্তর হিসেবে লিখেছি। অনেকে অনেক সময় আমাকে কমেন্ট করে বলেছে যে ভাই এই উত্তরটি সঠিক কিনা, এটি এই ব্যাপারে তাদের সন্দেহ রয়েছে, এমনটা কিন্তু অনেকে বলেছে। তবে আমি তোমাদেরকে আবারও এই বিষয়টি একটু ক্লিয়ার করে দিই, এইটার যে অর্থ এইটারও কিন্তু ঠিক একই রকমই অর্থ। অর্থাৎ আমরা যদি উত্তরে এটি লিখি তাহলেও আমাদের উত্তর সঠিক, এবং এটি লিখলেও আমাদের উত্তর সঠিক, ঠিক আছে? আমাদের যেটি সুবিধা হয় আমরা কিন্তু সেটিকেই লিখতে পারি। তাহলে আমরা উত্তর দিয়ে কিন্তু এটিকে লিখে দিতে পারি। আচ্ছা, তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটিকেও সমাধান করা হয়ে গেল। আশা করি এই অঙ্কটিও খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। আমরা এটি দ্বারা কি বুঝি, আমরা এটি দ্বারা বুঝতে পারি 5-এর 3 মিটারের ওজন হচ্ছে 20-এর 39 কেজি। এরপরে যদি আমরা এর পরবর্তী অঙ্কের কাছে চলে যাই, আমরা যদি 4 নম্বর অঙ্কটিকে লক্ষ্য করি, এখানে 4 নম্বরে বলা হয়েছে 1 ডেসিলিটার রং দ্বারা 9-এর 8 বর্গমিটার রঙিন করা যায়। 8-এর 5 ডেসিলিটার রং দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে? আবারও যদি প্রশ্নটিকে বোঝার চেষ্টা করি, দেখো এখানে বলা হয়েছে 1 ডেসিলিটার রং দ্বারা আমরা 9-এর 8 বর্গমিটার রঙিন করতে পারি। তাহলে 8-এর 5 ডেসিলিটার রং দ্বারা আমরা কত বর্গ মিটার রং করতে পারবো সেটি কিন্তু বের করতে বলা হয়েছে। দেখো 1 ডেসিলিটারের হিসাব যেহেতু আমাদেরকে দেওয়া রয়েছে, তাহলে কিন্তু আমরা অবশ্যই 8-এর 5 ডেসিলিটারের হিসেবটি খুব সহজে বের করতে পারবো। কিভাবে? কারণ 1 ডেসিলিটার দ্বারা যতটুকু রং করা যাবে 8-এর 5 ডেসিলিটার দ্বারা কিন্তু অবশ্যই এর সঙ্গে যদি আমরা এটিকে গুণ করি তাহলে কিন্তু আমরা পেয়ে যাব যে 8-এর 5 ডেসিলিটার দ্বারা কত বর্গমিটার রঙিন করা যাবে, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি, আমরা 4 নাম্বার দিয়ে লিখতে পারি 1 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায় 9-এর 8 বর্গমিটার। দেখো আমরা যদি এটিকে একটু সমাধান করার চেষ্টা করি,
আমরা 4 নাম্বার দিয়ে লিখব 1 ডেসিলিটার দ্বারা 1 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায় রঙিন করা যায় আমাদের কি বলা হয়েছে কত বর্গমিটার 9 এর 8 বর্গমিটার 9 এর 8 বর্গমিটার তাই না 9 এর 8 বর্গমিটার। দেখো আবার যদি আমরা এটিকে একটু পড়ার চেষ্টা করি এখানে আমরা লিখেছি 1 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায় 9 এর 8 বর্গমিটার। সুতরাং আমাদের এবারে বের করতে বলা হয়েছে কি আমাদের বের করতে বলা হয়েছে 8 এর 5 ডেসিলিটার দ্বারা কতটুকু রঙিন করা যায় তাই না। আমরা এখানে লিখব সুতরাং 8 এর 5 ডেসিলিটার দ্বারা রঙিন করা যায়। আচ্ছা 1 ডেসিলিটার দ্বারা যেটুকু রঙিন করা যায় 8 এর 5 ডেসিলিটার দ্বারা কতটুকু রঙিন করা যায় আমরা কীভাবে বের করব এই 9 এর 8কে আমরা যদি 8 এর 5 দ্বারা গুণ করি তাহলে পেয়ে যাব যে 8 এর 5 ডেসিলিটার দ্বারা কতটুকু রঙিন করা যাবে ঠিক আছে। আচ্ছা এবারে আমরা কি করব আমরা লিখব হচ্ছে 9 এর 8 এটিকে আমরা শুরুতে লিখব 9 এর 8 গুণ আমরা লিখব 8 এর 5 আমরা লিখে দেবো 8 এর 5 শেষে বর্গমিটার রয়েছে আমরা লিখে দেবো বর্গমিটার। এখন যদি এটিকে আমরা একটু সমাধান করার চেষ্টা করি দেখো আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যাকে গুণ করব নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। দেখো এখানে কিন্তু কোনো পূর্ণ সংখ্যা নেই এবং কোনো মিশ্র ভগ্নাংশ নেই তাই না। আচ্ছা আমরা উপরে দেখতে পাচ্ছি 8 এবং রয়েছে 5 আমরা লিখব 8 গুণ 5 নিচে রয়েছে 9 গুণ 8 আমরা লিখে দেবো 9 গুণ 8। এবারে আমাদের এই লাইনের কাজ শেষ। এখন যদি আমরা গুণ করি 8 এবং 5কে গুণ করলে হয় 5 এ 8 40 আমরা উপরে পাচ্ছি 40 নিচে পাচ্ছি 9 গুণ 8 অর্থাৎ 9 এবং 8কে গুণ করলে হয় 8 9 72 আমরা পাচ্ছি হচ্ছে 72। এবারে দেখো আমরা দেখব যে এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা 40কেও ভাগ করতে পারবো এবং 72কেও ভাগ করতে পারবো। বন্ধুরা এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে সেটি হচ্ছে 2 দ্বারা আমরা এই দুটিকে ভাগ করতে পারবো কারণ এই দুটি কিন্তু জোড় সংখ্যা তাই না। তাহলে 2 দ্বারা 40কে ভাগ করলে কয়বার ভাগ যায় আমরা জানি 2 দ্বারা 40কে ভাগ করলে পাবো হচ্ছে 20। 2 দ্বারা ভাগ করলে কিন্তু অর্ধেক হয়ে যায় একটি সংখ্যার অর্ধেক হয়ে যায় তার মানে 40-এর অর্ধেক হয়ে যাবে 20 এবং 2 দ্বারায় যদি আমরা 72কে ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে কত 36 দুগুণ হচ্ছে 72। দেখো এখানে আমরা পাচ্ছি উপরে 20 নিচে পাচ্ছি 36। এইবার যে দুটি সংখ্যা পাচ্ছি এই দুটিও কিন্তু জোড় সংখ্যা তাই না তার মানে কিন্তু আবারও আমরা 2 দ্বারা ভাগ করতে পারবো। 2 দ্বারা যদি আবারও আমরা 20কে ভাগ করে কয়বার ভাগ যাবে আমরা জানি 10 দুগুণ 20 অর্থাৎ আমরা পাবো হচ্ছে 10। আমরা যতবার কাটাকাটি যাবে ততবার কিন্তু কাটাকাটি করবো ঠিক আছে। আচ্ছা এবার আবারও যদি 2 দ্বারা আমরা 36কে ভাগ করে কয়বার ভাগ যাবে আমরা জানি 18 দুগুণ 36। এখন দেখো আমরা এখানে পাচ্ছি হচ্ছে 10 এখানে পাচ্ছি 18 তাই না। এবারে আমরা দেখব যে আবারও কি ভাগ করা যায় কিনা আবারও কিন্তু ভাগ করা যায়। দেখো 10ও জোড় সংখ্যা 18ও জোড় সংখ্যা তার মানে আবারও কিন্তু 2 দ্বারা আমরা ভাগ করতে পারবো। তাহলে 2 দ্বারা যদি আমরা 10কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 5 কারণ আমরা জানি 5 দুগুণ 10 আমরা পাচ্ছি 5 এবং নিচে 18কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 9 কারণ 9 দুগুণ 18। তাহলে এখন উপরে পাচ্ছি 5 নিচে পাচ্ছি 9। এখন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা আমরা 5কেও ভাগ করতে পারবো আবার 9কেও ভাগ করতে পারবো। তাহলে আমরা এবারে কী করবো সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখে দেবো আমরা 5 এবং নিচে লিখে দেবো 9 তাই না এবং শেষে আমরা লিখে দেবো বর্গ মিটার। তাহলে এটি দ্বারা আমরা কি বুঝতে পারি আমরা এটি দ্বারা বুঝতে পারি 8 এর 5 ডেসিলিটার রং দ্বারা কিন্তু আমরা 9 এর 5 বর্গ মিটার রঙিন করতে পারবো। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আমরা উত্তর দিয়ে কিন্তু আমরা লিখে দেবো 9 এর 5 বর্গমিটার। আশা করি সকলেই তোমরা এই অঙ্কটিও খুবই সহজেই বুঝতে পেরেছো। এবার যদি আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই দেখো বন্ধুরা আমরা যদি এবারে 5 নম্বরে লক্ষ্য করি দেখো 5 নম্বরে বলা হয়েছে হিসাব করো। দেখো এখানে কিন্তু আমরা অনেকগুলো ভগ্নাংশের ভাগ দেখতে পাচ্ছি এর আগে করেছি গুণ এখন আমরা দেখতে পাচ্ছি ভাগ। তাহলে এইখান থেকে যেগুলো একই রকম নিয়মের সেখান থেকে যদি আমরা একটি একটি করে অঙ্কের সমাধান করার চেষ্টা করি দেখো আমরা শুরুতে যদি 1 নম্বর অঙ্কটিকে সমাধান করার চেষ্টা করি দেখো 1 2 3 4 এগুলো কিন্তু প্রত্যেকটা একই রকম নিয়মে সমাধান করতে হবে 5 6 7 8 হ্যাঁ এগুলো কিন্তু আমাদের তারপরে 9 10 11 12 এই প্রত্যেকটি কিন্তু আমাদের একই রকম নিয়মে সমাধান করতে হবে। তাহলে এই প্রথম সারি থেকে একটি এবং এই সারি থেকে যদি আমরা একটি অঙ্ককে সমাধান করার চেষ্টা করি দেখো ছোট বন্ধুরা আমরা যদি 5 এর 2 নম্বরে লক্ষ্য করি দেখো এখানে বলা হয়েছে 5 এর 3 ভাগ
3। তাহলে এই অঙ্কটিকে আমরা কিভাবে সমাধান করব? আমরা জানি এই যে 3 দেখতে পাচ্ছি, এই 3 কিন্তু একটি পূর্ণ সংখ্যা, তাই না? এর নিচেও কিছু দেখতে পাচ্ছি না, উপরেও কিছু দেখতে পাচ্ছি না। তাহলে যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু আমরা মনে মনে একটি 1 ধরে নিই, তাই না? তাহলে এটিকে আমরা বলতে পারি 1-এর 3। এখন দেখো, আমরা জানি যে কোনো ভাগ অঙ্কের ক্ষেত্রে এই ভাগটাকে কিন্তু আমরা গুণ করে ফেলি, মানে উল্টো করে ফেলি, তাই না? তাহলে আমরা কি করব? আমরা নিচে লাইনে এসে একটু সমান সমান চিহ্ন দেবো। এইখানে প্রথমে যে ভগ্নাংশটি রয়েছে এটি কিন্তু একই রকমভাবে থাকবে, মানে এখানে থাকবে হচ্ছে 5-এর 3। এখন এই যে ভাগ রয়েছে, এই ভাগটা কিন্তু হয়ে যাবে গুণ, কারণ আমরা জানি যে কোনো ভাগের ক্ষেত্রে, ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে কিন্তু ভাগটাকে আমাদের গুণে পরিণত করতে হয়। তাহলে এই ভাগ যদি গুণ হয়ে যায় মানে উল্টো হয়ে গেল, তাই না? ভাগ যদি উল্টো হয়ে যায় তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে এটিও কিন্তু উল্টো হয়ে যাবে। এটি উল্টো হবে মানে কি? এই উপরে যেটি রয়েছে সেটি চলে আসবে নিচে, নিচে যা রয়েছে সেটি চলে আসবে উপরে। তাহলে দেখো, আমরা এখানে উপরে দেখতে পাচ্ছি কি, উপরে রয়েছে কিন্তু 3, তাহলে এই 3 চলে আসবে কিন্তু নিচে, এবং এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি 1, তাই না? আমরা মনে মনে জানি কি যে এখানে একটি 1 রয়েছে, তাহলে এই 1 যেহেতু নিচে রয়েছে ও চলে আসবে এবারে উপরে। তাহলে এখানে আমাদের হয়ে গেল, আগে ছিল 1-এর 3, এখন হয়ে গেল 3-এর 1। দেখো, এবারে যেহেতু এটিকে আমরা গুণে পরিণত করেছি, এখন কিন্তু আমরা স্বাভাবিক গুণের মতো করে এটিকে সমাধান করতে পারবো। আমরা উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। আমরা লিখব 3 গুণ 1, এবং নিচে পাচ্ছি 5 গুণ 3, আমরা লিখে দেব 5 গুণ 3। এখন দেখো, আমরা যদি 3-এর সাথে 1কে গুণ করি তাহলে হয় 3-1-এ 3, উপরে পাচ্ছি 3, এবং নিচে বলা হয়েছে 5 গুণ 3, অর্থাৎ 5 এবং 3কে গুণ করলে হয় 3-5 15, আমরা পাচ্ছি 15। এবারে দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 3কেও ভাগ করা যাবে আবার 15কেও ভাগ করা যাবে। এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে 3। 3 দ্বারা আমরা 3কেও ভাগ করতে পারবো আবার 15কেও ভাগ করতে পারবো। দেখো, 3 দ্বারা 3কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3-1-এ 3, অর্থাৎ আমরা পাচ্ছি 1। আবার 3 দ্বারা যদি 15কে ভাগ করি কয়বার ভাগ যায়? আমরা জানি 3-5 15, অর্থাৎ 5 বার ভাগ যায়, তাই না? তাহলে আমরা এখানে উপরে পাচ্ছি 1, নিচে পাচ্ছি 5। আমরা একটি সমান সমান চিহ্ন দিয়ে উপরে লিখে দেবো 1, নিচে লিখে দেবো 5। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই তোমরা খুবই সহজে এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবার একই রকমভাবে যদি আমরা 10 নাম্বার অঙ্কটিকে একটু লক্ষ্য করি, দেখো 10 নম্বরে বলা হয়েছে 5-এর 2 ভাগ 15-এর 8। আমরা কি করব? এখানে যেহেতু দুটি আমাদের সাধারণ ভগ্নাংশ দেওয়া রয়েছে, আমরা কি করব? আমরা শুরুতে একটি সমান সমান চিহ্ন দিয়ে 5-এর 2 রয়েছে, আমরা এটিকে একই রকমভাবে রেখে দেব। আমরা জানি যে ভাগটাকে আমাদের কিন্তু গুণে পরিণত করতে হয়, মানে উল্টো করতে হয়। তাহলে ভাগ হয়ে যাবে গুণ, আমরা লিখে দিলাম গুণ। এবং ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটি রয়েছে এটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে, মানে এটি উল্টো হয়ে যাবে। ঠিক আছে, আগের ভগ্নাংশটি কিন্তু একই রকম থাকবে। দেখো, এখানেও আগের ভগ্নাংশটি একই রকমই ছিল, কিন্তু ভাগের পরে যে ভগ্নাংশটি থাকবে এটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটি পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? 8 ছিল উপরে, 8 চলে আসবে নিচে, 15 ছিল নিচে, 15 চলে আসবে উপরে। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা কি করব? উপরের সংখ্যার সঙ্গে উপরের সংখ্যা, নিচের সংখ্যার সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব। উপরে রয়েছে 2 গুণ 15, নিচে রয়েছে 5 গুণ 8। আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা উপরের দুটিকে যদি গুণ করি তাহলে 2 এবং 15কে আমাদের গুণ করতে বলা হয়েছে। আমরা 15 এবং 2কে গুণ করলে হয় 15 2 30, আমরা উপরে পাচ্ছি 30। 5 এবং 8কে গুণ করলে হয় 5 8 40, আমরা নিচে পাচ্ছি 40, উপরে পাচ্ছি 30। এখন দেখো তো কোন সংখ্যা দ্বারা আমরা এই দুটিকেই ভাগ করতে পারি? বন্ধুরা, আমরা কিন্তু 2 দ্বারা ভাগ করতে পারি। দেখো, 2 দ্বারা 5কে ভাগ করতে পারি, 40কে ভাগ করতে পারি, 30কে এবং 40কে ভাগ করতে পারি। আবার 5 দ্বারাও আমরা এই দুটিকে ভাগ করতে পারি, আবার 10 দ্বারাও কিন্তু ভাগ করতে পারি। আমাদের যেটি দ্বারা সুবিধা হবে আমরা কিন্তু সেটি দ্বারাই ভাগ করতে পারি, ঠিক আছে? এবং যতবার কাটাকাটি যাবে আমরা ততবারই কিন্তু কাটাকাটি করব। তবে বড় সংখ্যা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু অল্প সময়ে আমাদের এটিকে সমাধান করা হয়ে যাবে। যেমন 10 কিন্তু সবচেয়ে বড়, তাই না? তাহলে 10 দ্বারা যদি দুটিকে ভাগ করি, 10 দ্বারা 30কে ভাগ করলে কয়বার ভাগ যায়? আমরা জানি 3 10 30, অর্থাৎ 3 বার ভাগ যায়। 10 দ্বারা যদি 40কে ভাগ করি তাহলে কয়বার ভাগ যাবে? আমরা জানি 4 10 40, তাহলে আমরা পাচ্ছি 4। আমরা পাচ্ছি নিচে 4, উপরে পাচ্ছি 3, তাহলে আমরা লিখে দেব নিচে 4, উপরে 3। আবার তোমরা কিন্তু চাইলে 2 দ্বারাও ভাগ করতে পারো, 5 দ্বারাও ভাগ করতে পারো, যেটি দ্বারাই ভাগ করো না কেন উত্তর কিন্তু তোমাদের এই 4-এর 3ই হবে। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি সকলেই এই অঙ্কটিও বুঝতে পেরেছো। এবারে যদি একই রকমভাবে আমরা আবারও বইয়ের কাছে ফিরে যাই, দেখো বন্ধুরা, তোমরা কিন্তু এই যে প্রথম 3টি সারি, এই 3টি সারির অঙ্ক তোমরা ঠিক এই নিয়মগুলোতে সমাধান করবে। ঠিক আছে, একটু আগে যে দুটি নিয়ম আমি দেখিয়েছি এই দুটি নিয়ম অনুসরণ করে কিন্তু তোমরা এই অঙ্কগুলোকে সমাধান করবে। এবার এই শেষের লাইনে আমরা কিন্তু দেখো এইখানে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি একই রকম, তাই না? এখানে প্রথম সংখ্যাগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা এবং শেষে রয়েছে ভগ্নাংশ। তাহলে এই দুটি থেকে আমরা একটি অঙ্ককে সমাধান করি, এবং এই দেখো 15 এবং 16 এই দুটি অঙ্ক কিন্তু একটু আলাদা রকমের, তাই না? তাহলে এখান থেকে যদি আমরা কিছু অঙ্কের সমাধান করার চেষ্টা করি, দেখো
এখানে আমরা 14 নম্বরে দেখতে পাচ্ছি 8 ভাগ 7-এর 6। আমরা কি করব দেখো, এখানে শুরুতে যেহেতু আমরা একটি পূর্ণ সংখ্যা দেখতে পাচ্ছি, আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু একটি মনে মনে 1 থাকে, তাই না? তাহলে আমরা চাইলে কিন্তু এখানে লিখতে পারি 1-এর 8, অথবা শুধুমাত্র 8কেও কিন্তু আমরা চাইলে এখানে লিখতে পারি। আমরা যেভাবে লিখি কোনো কিন্তু সমস্যা নেই। এখন দেখো এখানে যেহেতু ভাগ রয়েছে, ভাগটা হয়ে যাবে কিন্তু গুণ, তাই না? ভাগ যদি গুণ হয় তাহলে ভাগের পরে যে ভগ্নাংশ রয়েছে এটি কিন্তু উল্টো হয়ে যায়। তাহলে দেখো এখানে উপরে ছিল 6, এই 6 চলে আসবে নিচে, এবং নিচে ছিল 7, 7 চলে আসবে উপরে। আগে ছিল 7-এর 6, এখন হয়ে গেল 6-এর 7। আচ্ছা, আমাদের এই লাইনের কাজ শেষ। এখন আমরা উপরে দুটি সংখ্যাকে যদি গুণ করে দিই, আমাদের উপরে রয়েছে 8 গুণ 7, এবং নিচে আমাদের রয়েছে 1 গুণ 6। আমরা লিখে দেবো 1 গুণ 6। এবারে দেখো আমাদের এই লাইনের কাজও শেষ। আমরা যদি গুণ করি, 8 এবং 7কে গুণ করলে হয় 7-এ 8 56, তাই না? আমরা লিখে দেবো হচ্ছে 56, এবং 1 এবং 6কে গুণ করলে হয় 6 1 6। এখন দেখো যে 56 এবং 6 এই দুটি সংখ্যা কি এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা আমরা দুটিকেই ভাগ করতে পারবো? বন্ধুরা, এমন কিন্তু একটি সংখ্যা রয়েছে, সেটি হচ্ছে কত? 2। 2 দ্বারা কিন্তু আমরা 56কেও ভাগ করতে পারবো, আবার 6কেও ভাগ করতে পারবো। দেখো 2 দ্বারা যদি আমরা 56কে ভাগ করি তাহলে কয়বার ভাগ করা যায়? আমরা ভাগ করলে পাবো হচ্ছে 28। 2 দ্বারা যদি 56কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে 28, কারণ 28 দুগুণ 56। আমরা জানি 2 দ্বারা ভাগ করলে কিন্তু এই সংখ্যার অর্ধেক হয়ে যায়, তাই না? তাহলে আমরা পাচ্ছি 28। আবার 2 দ্বারা যদি 6কে ভাগ করি তাহলে পাবো হচ্ছে আমরা 3 দুগুণ 6, অর্থাৎ আমরা পাবো হচ্ছে 3, তাই না? অর্থাৎ 6-এর অর্ধেক হচ্ছে 3। এখন দেখো, এখন কিন্তু আর কোনো সংখ্যা নেই যে সংখ্যা দ্বারা 28কেও ভাগ করা যাবে, আবার 3কেও ভাগ করা যাবে। তাহলে আমরা এখানে নিচে লিখে দেবো কি? আমরা সমান সমান দিয়ে লিখে দেবো, নিচে লিখবো 3, উপরে লিখবো হচ্ছে 28। ঠিক আছে, এটি হচ্ছে কি আমাদের উত্তর। আবার আমরা এই যে 3-এর 28 পাচ্ছি, দেখো এটি কিন্তু একটি অপ্রকৃত ভগ্নাংশ, কারণ এর নিচে ছোট উপরে বড়। এটিকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলেও কিন্তু আমরা মিশ্র ভগ্নাংশে প্রকাশ করতে পারি। আমরা যদি 3 দ্বারা 28কে ভাগ করি তাহলে কিন্তু মিশ্র ভগ্নাংশে এটিকে প্রকাশ করতে পারবো। তোমরা এই অবস্থায় রেখে উত্তর লিখতে পারো, আবার মিশ্র ভগ্নাংশে প্রকাশ করে উত্তর লিখতে পারো, কোনোটাই কিন্তু ভুল হবে না। এবারে যদি 15 নম্বর অঙ্ক লক্ষ্য করি, দেখো এখানে বলা হয়েছে 2 সমস্ত 4-এর 1 ভাগ 2 সমস্ত 4-এর 1। দেখো এখানে কিন্তু দুটি মিশ্র ভগ্নাংশ রয়েছে, তাই না? এই মিশ্র ভগ্নাংশ দুটিকে কিন্তু আমাদের প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। আমরা কিভাবে করে প্রকাশ করব? দেখো আমরা জানি এই 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করতে হয়, উপরের সংখ্যাকে যোগ করতে হয়। তাহলে 2 এবং 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8-এর সঙ্গে উপরের 1কে যোগ করলে হয়ে যায় 9, তাই না? তাহলে 8 এবং 1 মিলে হয় 9, আমরা উপরে লিখে দেবো 9। নিচে যেহেতু 4 রয়েছে, 4কে একই রকমভাবে রেখে দেবো, কারণ আমরা জানি নিচের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হয় না। এবার দেখো এইখানে ভাগ রয়েছে, আমরা ভাগটাকে একই রকমভাবে রেখে দিই। এই ভাগটাকে আমরা পরবর্তীতে গুণ বানাবো, ঠিক আছে? আগে আমরা এটিকে আগে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করি। হ্যাঁ, আচ্ছা দেখো 2-এর সঙ্গে আবার আমরা কি করব? একই রকমভাবে 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। তাহলে 2 এবং 4কে গুণ করলে হয় 4 দুগুণ 8, 8 এবং এই উপরের 1 মিলে হয়ে যায় 9, আমরা উপরে লিখে দেবো 9। নিচে 4 রয়েছে, আমরা 4কে একই রকমভাবে রেখে দিব। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? দেখো এই ভাগটাকে কিন্তু এখন আমরা গুণ করব, তাই না? তাহলে এইখানে যা ছিল তাই একই রকমভাবে আমরা কিন্তু রেখে দেবো। 4-এর 9 ছিল, আমরা লিখে দেবো 4-এর 9। এখন এই ভাগ হয়ে যাবে গুণ। ভাগ যদি গুণ হয়ে যায় তাহলে কি হয়? ভাগের পরে যে ভগ্নাংশ রয়েছে এটি কিন্তু উল্টো হয়ে যায়, তাই না? তাহলে দেখো এখানে 9 ছিল উপরে, 9 চলে আসবে নিচে। এখানে 4 ছিল নিচে, 4 চলে আসবে উপরে। আচ্ছা, এখন কিন্তু আমাদের এটিকে উল্টো করা হয়ে গেল। এখন আমরা উপরের দুটিকে যদি গুণ করি, দেখো 9 গুণ 4, এবং নিচে বলা হয়েছে 4 গুণ 9। এখন দেখো 9 এবং 4কে গুণ করলে হয়, আমরা জানি 4 নং 36, আমরা উপরে পাচ্ছি 36। নিচে বলা হয়েছে 4 গুণ 9, অর্থাৎ 4 নং 36। আমরা দুটি জায়গাতেই কিন্তু একই রকম সংখ্যা পাচ্ছি, উপরেও 36, নিচেও 36। তাহলে 36 এবং 36কে যদি আমরা এই 36 দ্বারাই কাটি, দেখো 36 দ্বারা 36কে কয়বার কাটা যাবে? আমরা কিন্তু 36 দ্বারা 36কে একবার কাটতে পারবো, আমরা পাবো হচ্ছে 1। আবার 36 দ্বারা নিচের 36কে কাটলেও কিন্তু আমরা 1 পাবো, তাই না? আবার তোমরা কিন্তু চাইলে 2 দ্বারা কাটতে পারো, 3 দ্বারা কাটতে পারো, যেটি দ্বারাই কাটো না কেন তোমাদের উত্তর কিন্তু উপরে হবে 1, নিচে হবে 1। তাহলে এই যে যা আমরা উপরে এবং নিচে 1 1 পাচ্ছি, আমরা কি করবো? আমরা জানি যে কোনো ভগ্নাংশের নিচে যদি 1 থাকে এই নিচের 1কে কিন্তু লিখতে হয় না, তাই না? তাহলে আমরা সমান সমান দিয়ে লিখবো হচ্ছে উপরে যে 1 পাচ্ছি শুধু এই উপরের 1টাকে লিখে দেবো। এটি হচ্ছে কি আমাদের উত্তর। আশা করি এই অঙ্কটিও খুবই সহজেই তোমরা বুঝতে পেরেছো। এবারে যদি আমরা 16 নম্বর অঙ্কটিকে একটু সমাধান করার চেষ্টা করি, দেখো 16 নম্বরে বলা হয়েছে 11 ভাগ 2 সমস্ত 4-এর 1। দেখো এখানে কিন্তু একটি পূর্ণ সংখ্যা রয়েছে। আমরা কি করতে পারি? এই পূর্ণ সংখ্যাকে কিন্তু একই রকম চাইলে লিখে দিতে পারি, অথবা আমরা জানি যে কোনো পূর্ণ সংখ্যার নিচে কিন্তু মনে মনে একটি 1 থাকে, তাই না?
আমরা লিখতে পারি 11 এবং নিচে কিন্তু সেই 1কে আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, এটি লিখলেও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। এবারে দেখো এখানে ভাগ রয়েছে, ভাগটাকে একই রকমভাবে রেখে দেবো। কেন? কারণ এই পাশে যে ভগ্নাংশটি দেখতে পাচ্ছি এটি কিন্তু মিশ্র ভগ্নাংশ, এটিকে শুরুতে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে এটিকে অপ্রকৃত ভগ্নাংশে কীভাবে প্রকাশ করব? আমরা 2-এর সঙ্গে নিচের সংখ্যাকে গুণ করব, উপরের সংখ্যাকে যোগ করব। তাহলে দেখো আমরা 2-এর সঙ্গে নিচের 4কে গুণ করলে হয় 4 2 8, 8-এর সঙ্গে উপরের 1কে যোগ করলে হয় 8 এবং 1 মিলে হয়ে যায় 9। আমরা উপরে লিখে দেবো 9, নিচে 4 রয়েছে, আমরা 4কে কিন্তু একই রকমভাবে রেখে দেব। আচ্ছা, এবারে নিচের লাইনে এসে আমরা কি করব? এই ভাগটাকে এখন আমরা গুণে পরিণত করব। এখানে রয়েছে 11, নিচে রয়েছে 1, আমরা একই রকমভাবে রেখে দিলাম। এই ভাগটা হয়ে যাবে এখন গুণ। গুণ করলে এখন আমরা জানি কি, ভাগ যদি গুণ হয়ে যায়, ভাগের পাশে যে ভগ্নাংশ থাকে এটি কিন্তু উল্টো হয়ে যায়। তাহলে এখানে আগে উপরে ছিল 9, এই 9 চলে আসবে নিচে, এখানে নিচে ছিল 4, এই 4 চলে আসবে উপরে। তাহলে কিন্তু উল্টো হয়ে গেল। এখন যদি আমরা উপরের সঙ্গে উপরের সংখ্যাটাকে গুণ করি, দেখো আমরা লিখব 11 গুণ 4, নিচে লিখব 1 গুণ 9। আচ্ছা, এখন আমরা যদি গুণ করি 11-এর সঙ্গে 4কে গুণ করলে হয় 4 11 44, আমরা লিখে দিলাম 44। 1 এবং 9কে গুণ করলে হয় 9 1 9, আমরা পাচ্ছি 9 এর 44, তাই না? তাহলে এখন দেখো তো এমন কোনো সংখ্যা রয়েছে কিনা যে সংখ্যা দ্বারা 9কেও ভাগ করা যাবে আবার 44কেও ভাগ করা যাবে? এমন কিন্তু কোনো সংখ্যা নেই। তাহলে দেখো এখানে কিন্তু আমরা যে ভগ্নাংশটি পাচ্ছি এটির নিচের সংখ্যাটি ছোট, উপরের সংখ্যাটি বড়, তার মানে এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ। এখন এইভাবে রেখে দিয়েও আমরা উত্তর লিখতে পারি। আবার আমরা এই 9 দ্বারা যদি 44কে ভাগ করি তাহলে কিন্তু আমরা একটি মিশ্র ভগ্নাংশ পাবো, সেটিকেও কিন্তু আমরা উত্তর হিসেবে লিখতে পারি। আমাদের যেভাবে সুবিধা হয় আমরা সেটিকেই কিন্তু সেইভাবে করে উত্তর হিসেবে লিখতে পারি। বন্ধুরা, আশা করি আজকের প্রত্যেকটি অঙ্ক তোমরা খুবই সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। এবং পঞ্চম শ্রেণীর যে কোনো পৃষ্ঠার সমাধান দেখতে এই সোজা যে লিঙ্কটি দেখতে পাচ্ছ এই লিঙ্কে প্রবেশ করে যে কোনো মুহূর্তে যে কোনো পৃষ্ঠার সমাধান দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।